হ্যালো এভরিওয়ান, আমার নাম রনু ইয়াসমিন। আজকে আমরা ক্লার্কশিপ পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল 2013 সালে ভূগোল বিষয়ের উপর, সেই ভূগোল থেকে কি কি প্রশ্ন এসেছিল সব প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। এর আগে আমরা 2019 সালে কি কি প্রশ্ন এসেছিল সব আলোচনা করেছি একটি ক্লাসের মধ্যে, ঠিক তেমনি 2015 সালেরও প্রশ্নটা আমরা আলোচনা করেছি। আজকে 2013 সালে কি কি প্রশ্ন এসেছিল সেটি নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই লিস্টে কিন্তু দেওয়া রয়েছে কোন বছরে ভূগোল বা অন্যান্য সাবজেক্টগুলোতে কয়টি করে প্রশ্ন এসেছিল। তো আজকে এই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে দ্য প্লেটো উইচ ইজ সিচুয়েটেড বিটুইন দ্য হিমালয় অ্যান্ড কুমেনলুন মাউন্টেন ইজ হোয়াট? দ্যাট ইজ প্লেটো অফ তিব্বত। তার মানে এই প্রশ্নটা আমার ইংলিশে দেওয়া আছে, এখানে কেন জানি না, তো আমি এটা কিন্তু ওখানে বাংলায় লিখেছি। এখানে বলেছে যে হিমালয় পর্বতমালা এবং কুমায়ুন যে মাউন্টেন রয়েছে তার মাঝখানে অবস্থিত যে মালভূমিটা রয়েছে তার নাম কি? আমরা সকলেই জানি এটা হচ্ছে কুয়েনলুন যেটাকে আমরা বলে থাকি। আমরা এখানে লিখছি, হ্যাঁ, কুনলুন রেঞ্জ। আর এদিকে রয়েছে আমাদের হিমালয়া, হ্যাঁ, হিমালয়া। আর এর মাঝখানে যে আমাদের প্ল্যাটুটা রয়েছে বা মালভূমিটা রয়েছে সেই মালভূমিটার নাম হচ্ছে কি? সেই মালভূমির নাম হচ্ছে তিব্বতের মালভূমি। আর এই তিব্বতের মালভূমি পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম মালভূমি, খুব গুরুত্বপূর্ণ। তাহলে বৃহত্তম মালভূমি পৃথিবীর মধ্যে সেটা কিন্তু আমাদের তিব্বতের মালভূমি। যদি বলে উঁচুতে অবস্থিত কোন মালভূমিটা, সেটা কিন্তু আমাদের পামির নট হয়ে যাবে বা পামির গ্রন্থি হয়ে যাবে। এত উঁচুতে অবস্থিত বলে এটাকে বলা হয় পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে, কারণ এটা অনেক উঁচুতে অবস্থিত, হ্যাঁ, এই পামির গ্রন্থিটা। আর বৃহত্তম বললে সেটা হয়ে যাবে তিব্বতের মালভূমিটা। এবার এগুলো কোথায় অবস্থান করেছে? এগুলো এই যে আমি এটা জম্মু কাশ্মীর জাস্ট বোঝানোর জন্য আঁকলাম, নেপাল, সিকিম, নর্থ ইস্ট, গুজরাট, হয়ে গেল। জাস্ট অ্যাজিউম করো এটা হচ্ছে ভারত। তাহলে এই যে উত্তরে কিন্তু এই যে রয়েছে এটা কিন্তু আমাদের তিব্বত মালভূমি। এখানে রয়েছে কারাকোরাম, এখানে আমি লিখে রাখছি কারাকোরাম রেঞ্জ রয়েছে। আর সেই কারাকোরাম রেঞ্জের মধ্যেই কি রয়েছে? সিয়াচিন হিমবাহ। তাহলে যদি বলে সিয়াচিন হিমবাহ কোন রেঞ্জে অবস্থিত, কারাকোরাম যে রেঞ্জটা রয়েছে সেখানেই সিয়াচিন হিমবাহ রয়েছে, সিয়াচিন হিমবাহ। আর সিয়াচিন হিমবাহর পাশেই একটা নদী রয়েছে, সেটার নাম নুব্রা ঘাটি, প্রচুর গুরুত্বপূর্ণ। নুব্রা নদীটা লক্ষ্য করা যায় সিয়াচিন হিমবাহের পাশে। আর তারপরে কারাকোরাম, এখানে চলে আসবে লাদাখ। এই লাদাখের মধ্যে একটা রয়েছে, মানে সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম রাকাপোশি। তার নাম কি? রাকাপোশি। আর এই রাকাপোশিটা হচ্ছে কি সবথেকে খাতারনাক, পৃথিবীর মধ্যে সবথেকে দুর্গম কিন্তু এই পর্বতটা, কারণ এর ঢালটা এরকম করে এইরকম হয়েছে। মনে করো হঠাৎ করে তুমি এখানে উঠেছো, তাহলে পড়ে কিন্তু একবারে কোনো নিশ্চিহ্ন হয়ে যায়। এই জন্য রাকাপোশি সব থেকে খাতারনাক। আর এটা ওই জন্য পরীক্ষায় আসে রাকাপোশি কোথায় অবস্থান করেছে, এটা লাদাখ রেঞ্জের মধ্যে অবস্থান করেছে। তারপরে চলে আসবে জাস্কার। আর এই কারাকোরাম, লাদাখ, জাস্কার, এই তিনটাকে আমরা একত্রে কি বলে থাকি? ট্রান্স হিমালয়। আমরা এটা আগের দিনই পড়েছিলাম। তারপরে চলে আসবে বৃহৎ হিমালয়, মধ্য হিমালয় এবং শিবালিক হিমালয়। ঠিক আছে, তাহলে হিমালয় কিন্তু আমাদের উত্তর ভারতের মধ্যে চলে আসলো। তারপরে এই জায়গাটার মধ্যে এটা চলে আসবে আমাদের সেন্ট্রাল হাইল্যান্ড। আমি এখানে লিখছি সেন্ট্রাল হাইল্যান্ড। আর এখানে একটা নদী রয়েছে, সেই নদীটার নাম হচ্ছে নর্মদা নদী। এই নর্মদা নদী এই ভূমিভাগটিকে দুইটি ভাগে ভাগ করে। উত্তরের অংশটিকে বলা হয় সেন্ট্রাল হাইল্যান্ড, আর নর্মদা নদীর যে দক্ষিণের অংশ সম্পূর্ণটা রয়েছে এটাকে বলা হয়ে থাকে ডাক্কান প্লেটো বা দাক্ষিণাত্য মালভূমি। হ্যাঁ, দাক্ষিণাত্য মালভূমি।
আর এই দাক্ষিণাত্য মালভূমি যেমন পৃথিবীর মধ্যে কিন্তু মানে ভারতের মধ্যে যে ল্যান্ডমার্কসগুলো রয়েছে যেমন হিমালয় পর্বত, সেন্ট্রাল হাইল্যান্ড, এগুলোর মধ্যে সব থেকে বড় কিন্তু দাক্ষিণাত্য মালভূমি। হ্যাঁ, এটা হচ্ছে বৃহত্তম ভূমিভাগ প্লাস এটা সব থেকে প্রাচীন ভূমিভাগ। ঠিক আছে, এই দাক্ষিণাত্য মালভূমিতে ডেকান ট্র্যাপ লক্ষ্য করা যায়। দাক্ষিণাত্য মালভূমি মানে ডেকান ট্র্যাপ, এখানে সিঁড়ির ধাপের মতো বেয়ে যায়, ওই জন্য এটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই নর্মদা যদি বলে কোন নদী সেন্ট্রাল হাইল্যান্ড এবং দাক্ষিণাত্য মালভূমিকে আলাদা করে, তাহলে সেটা কিন্তু নর্মদা নদী। এবার এই যে আমি বললাম এখানে কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা, এখানে পূর্বঘাট পর্বতমালা রয়েছে, যেই জায়গাটাতে মিলিত হয় সেখানে যে হিলটা রয়েছে তার নাম নীলগিরি। নীলগিরি এটা এর আগের দিনই করিয়েছি, সুতরাং আজকে কিন্তু এটা আমি বলবো না। আজকে নতুন ফ্যাক্টস দিব যে এই যে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, আমি এটাকে একটু সিম্পল করে আঁকি তাহলে সুবিধা হবে। এই যে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে এটা হচ্ছে পূর্বঘাট, তো আর এই পশ্চিমঘাটটাকে আমরা আরেকটা নামে জানি, সেটার নাম হচ্ছে সহ্যাদ্রি। সহ্যাদ্রি নামে জানি, তাই তো। এবার এই পশ্চিমঘাট পর্বতমালাটাকে মানে এক্ষেত্রে এই দিক থেকে এই দিক দিয়ে যাওয়ার জন্য কতগুলো ফাঁকা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় পাস বা দর্রা। এটাকে কি বলা হয়? গিরিখাত বলা হয়, তাই তো। সরি, গিরিখাত না কি জানি না, তবে এটাকে বলা হয় পাস বা দর্রা বলা হয়। তাহলে এখানে দুটো গুরুত্বপূর্ণ কিন্তু পাস রয়েছে, সেটা হচ্ছে পালঘাট, একটা ভোরঘাট। আমি এখানে লিখছি এই জায়গাটার নাম হচ্ছে পালঘাট। পালঘাট একটা হচ্ছে ভোরঘাট। ঠিক আছে, এই দুটো পাস এখানে রয়েছে। কেরালার মধ্যে একটা রয়েছে, সেটার নাম কি, সরি পাল না, এটা হচ্ছে থালঘাট। থালঘাট আর ভোরঘাট, কেরালার মধ্যে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে পালঘাট। খুব গুরুত্বপূর্ণ, পালঘাট কেরালার মধ্যে, আমি এখানে লিখে রাখছি যে এটা কেরালার মধ্যে কিন্তু অবস্থান করেছে পালঘাট, যেটা নীলগিরি আর তামিলনাড়ুকে কানেক্ট করে থাকে। আর থালঘাট আর ভোরঘাট এটা কোথায় অবস্থান করেছে? এটা কিন্তু এই যে আমাদের মহারাষ্ট্র রয়েছে না, মহারাষ্ট্র, আমি এখানে লিখছি মহারাষ্ট্র, সেই মহারাষ্ট্রের মধ্যেই অবস্থান করেছে। কিন্তু স্পেশালি কোন জায়গা সেটা আমাদের জানতে হবে। তাহলে আমি এখানে লিখছি থালঘাট, এটা যুক্ত করে থাকে নাসিক আর মুম্বাইকে। আর ভোরঘাট যেটা রয়েছে, ভোরঘাট এটা হচ্ছে মুম্বাই আর পুনেকে যুক্ত করে থাকে। তাহলে থালঘাট মুম্বাই আর নাসিক, হ্যাঁ, আর ভোরঘাট হচ্ছে মুম্বাই আর পুনেকে যুক্ত করে, আর পালঘাটটা অবস্থান করেছে কেরালায়। এই তিনটা কিন্তু অনেক কনফিউজিং, আর এই জিনিসটা কিন্তু তোমাদের জানতেই হবে। এটা মনে রাখার একটা ট্রিক্স রয়েছে যেটা আমি ইউজ করি, তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। যেমন থালঘাট, থালঘাটটা কোথায় রয়েছে? মুম্বাই এবং নাসিক। দেখো মুম্বাই তো এক্ষেত্রে আমাদের কমন রয়েছে, ওটা নিয়ে ভাবার কিছু নেই, বাকি রয়েছে নাসিক আর পুনা, তাই তো। তাহলে নাসিক আর থালঘাটটা আমাদের মিলাতে হবে। নাসিক হয়ে গেল ওর আশিক ওকে থালা ধরায় দিয়েছে রাস্তায় রাস্তায়, হ্যাঁ, তাহলে নাসিক হয়ে গেল আশিক, তাকে থালা ধরিয়ে দিয়েছে, তাহলে থালঘাট হয়ে গেল নাসিক। আর ভোরঘাট হয়ে যাবে তাহলে মুম্বাই। আর পালঘাট যেটা রয়েছে সেটা কেরালার মধ্যে অবস্থিত। তাহলে এই কয়টা কিন্তু যে পাস রয়েছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখে নেব পরের প্রশ্নে রয়েছে যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইজ লোকেটেড ইন ঝাড়খণ্ড। আমরা জানি যে টিসকো, TISCO মানে হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটা 1907 সালে ঝাড়খণ্ড, আচ্ছা, ঝাড়খণ্ডে জামশেদজি টাটা এই ফ্যাক্টরিটা বানিয়েছিলেন কোন নদীর ধারে? সুবর্ণরেখা নদীর ধারে। সুবর্ণরেখা নদীর ধারে। তাহলে এবার আসতেই পারে যে টিসকো বা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কোন নদীর ধারে অবস্থিত? সুবর্ণরেখা নদীর ধারে, তাই তো। এবার এই নদীতে আরও কিছু গুরুত্বপূর্ণ কিন্তু ফ্যাক্টস রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেব।
যেমন আমি বলেছি সুবর্ণরেখা নদী, এটি এমন নদী যেটা কর্কট ক্রান্তি রেখাটিকে, মানে কি কর্কট ক্রান্তি রেখা মানে 23.5 ডিগ্রি নর্থ, এই রেখাটিকে 2 বার পার করে থাকে এই নদীটা। মাহি নদীও সেম 2 বার পার করে, ভারতের মধ্যে অবশ্যই 2টা নদী রয়েছে যেটা পার করে, এটা সুবর্ণরেখা আর একটা রয়েছে মাহি নদী, ঠিক আছে। এবার এই সুবর্ণরেখার ধারেই হুড্রু জলপ্রপাত অবস্থিত, ঠিক আছে। হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থান করেছে? সুবর্ণরেখা নদীর ধারে অবস্থান করেছে। তাছাড়া যদি আরও অনেক গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন চিত্রদুর্গা এই জলপ্রপাত কোথায় অবস্থান করেছে? এটা কিন্তু ইন্দ্রাবতী নদীর ধারে এটি অবস্থান করেছে। যেমন ধুয়াধর জলপ্রপাত অবস্থান করেছে নর্মদা নদী। ওঙ্কারেশ্বর ড্যামটা অবস্থান করেছে কোথায়? নর্মদা নদীর মধ্যে, তাই তো। ঠিক তেমনি একটা রয়েছে দুধবা জলপ্রপাত, এটা চেন্নাই এক্সপ্রেসে ওই দেখায় দুধবা জলপ্রপাতটা, হ্যাঁ। তো এই জলপ্রপাতটা কোথায় অবস্থান করেছে? সেটা কিন্তু গোয়া এর একটা নদী রয়েছে, তার নাম মান্ডবী নদী। সেই মান্ডবী নদীর মধ্যে এই দুধবা জলপ্রপাতটা লক্ষ্য করা যায়। ঠিক তেমনি নাথপা ঝাঁকরি এই জলপ্রপাতটা শতদ্রু নদীর ধারে অবস্থান করেছে। আর আরেকটা রয়েছে যেটার নাম হচ্ছে আমাদের কি ভাকরা নাঙ্গাল, এটা একটা ড্যাম, এটা কোথায় অবস্থান করেছে? এটাও কিন্তু শতদ্রু নদীর ধারেই অবস্থান করেছে। তাহলে বিভিন্ন ধরনের যে জলপ্রপাত এবং গুরুত্বপূর্ণ ড্যাম কিন্তু আমরা কয়টা এখানে দেখে নিলাম। আরও কিন্তু রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ড্যামস রয়েছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। নেক্সট প্রশ্ন, ম্যানগ্রোভ ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল আর ফাউন্ড ইন দ্য, তাহলে ম্যানগ্রোভ আমাদের যে বনভূমিটা সেটা আমরা কোথায় লক্ষ্য করতে পারি? সুন্দরবনে। তো এখানে তো সুন্দরবন নেই, এখানে বলেছে সাউদার্ন পার্ট, অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণেই অবস্থান করতে পারি না ম্যানগ্রোভ অরণ্যটা। ম্যানগ্রোভ এই অরণ্যটা, এটাকে আমরা হ্যালোফাইট অরণ্যও বলে থাকি, অরণ্য বলা হয়ে থাকে। ও এটা হচ্ছে লবণাক্ততে জন্মায়, লবণাক্ত যে মৃত্তিকা, লবণাক্ত জলের মধ্যে, জলের পরিমাণটা বেশি কিন্তু লবণাক্ত, হ্যাঁ, তাহলে জলের মধ্যে কিন্তু এটা জন্মায়। তো এই জন্য এটাকে হ্যালোফাইট মৃত্তিকা মানে উদ্ভিদ বলা হয়ে থাকে। কোনটা? ম্যানগ্রোভটাকে। আর এই ম্যানগ্রোভটা সাধারণত 9600 আর কি, বা 9000-এর থেকে বেশি এরিয়া জুড়ে কিন্তু অবস্থান করেছে, কিলোমিটারের বেশি এরিয়া জুড়ে অবস্থান করেছে। কিন্তু তার শুধুমাত্র অ্যাপ্রক্সিমেটলি 3000 কিলোমিটার পশ্চিমবঙ্গে রয়েছে, বাকি সকল কোথায় রয়েছে? বাংলাদেশের মধ্যে রয়েছে। আর এই ম্যানগ্রোভ অরণ্যটা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা, বা এক কথায় আমরা 24 পরগনা জেলা বলতে পারি, সেগুলোর মধ্যে লক্ষ্য করা যায়। আর এই যে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে কিছু বিখ্যাত নদীও রয়েছে, যেমন মাতলা নদীটাকে কি বলা হয়? সুন্দরবনের দুঃখ বলা হয়, কারণ এই নদী বন্যা নিয়ে আসে। মাতলা, গোসাবা নদী, বিদ্যাধরী এই সকল নদী হচ্ছে সুন্দরবনের নদী। আর সুন্দরবন যেটা রয়েছে, যদি বলা হয় সুন্দরবনকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় কবে? সেটা 2019 সালে রামসার সাইট হিসাবে ডিক্লেয়ার করা হয় সুন্দরবনকে। ভারতের মধ্যে রামসার সাইট 2টা রয়েছে, একটা পূর্ব কলকাতা জলাভূমি, আর একটা নতুন হয়েছে সেটা হচ্ছে সুন্দরবনটা। কবে? 2019 সালে। এই সুন্দরবনটাকে আবার ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসাবেও গণ্য করা হয়। কবে? সেটা 1984 সালেই এটা করা হয়ে থাকে। ঠিক তেমনি
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গঠন করা হয় 1987 সালে। হ্যাঁ, তাহলে এই সালগুলো কিন্তু সুন্দরবনের সাথে যুক্ত এবং গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার এই ম্যানগ্রোভ কি শুধুমাত্র ভারতের পশ্চিমবঙ্গেই পাওয়া যায়? না, সবথেকে বেশি পাওয়া যায় হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপরেও কিন্তু ওড়িশার মধ্যেও ভালো পাওয়া যায়, তারপরে হচ্ছে আমাদের গুজরাটের মধ্যেও কিন্তু এই যে কচ্ছকাছিয়ার ওই পার্টটার মধ্যে ম্যানগ্রোভ অরণ্য পাওয়া যায়, যেটাকে আমরা হাজিরা ম্যানগ্রোভ বলে থাকি। ঠিক আছে, এবার পরের প্রশ্ন বলেছে the type of soil preferred for cotton cultivation is, আমাদের কটন বা তুলা চাষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কোন মৃত্তিকা? আমরা জানি সেটাকে রেগুর মৃত্তিকা বলা হয় বা কালো তুলো মৃত্তিকা আমরা জানি। তাহলে এই রেগুর মৃত্তিকা সম্পর্কে আমরা জানব। এই রেগুর মৃত্তিকা তো এমনি নাম, আসল নামটা সেটা তার কি কালো মৃত্তিকা। এই মৃত্তিকাটা কালো কেন হয়? কারণ তার মধ্যে টাইটানিয়াম অক্সাইড থাকে, টাইটানিয়াম অক্সাইড লক্ষ্য করা যায়। আর এই যে মৃত্তিকাটা রয়েছে রেগুর মৃত্তিকাটা, এটা তুলা চাষের জন্য খুব ভালো, ওই জন্য এটাকে কি বলা হয়? ব্ল্যাক কটন সয়েলও বলা হয়ে থাকে। এই মৃত্তিকাটা আম্লিক হয় কি ক্ষারকীয়? এটা অবশ্যই ক্ষারকীয় হয়ে থাকে। কেন? কারণ এটা ব্যাসাল্ট শিলা থেকে কিন্তু এটা তৈরি হয়েছে বলে এটা ক্ষারকীয় হয়ে থাকে। তাহলে আম্লিক মৃত্তিকার যদি বলে একটা আম্লিক মৃত্তিকার উদাহরণ দাও, আম্লিক মৃত্তিকার উদাহরণ হয়ে যাবে আমাদের পটস জল। এই মৃত্তিকা কিন্তু পার্বত্য অঞ্চলে পাওয়া যায়, তাহলে পটজল মৃত্তিকায় কি ধরনের উদ্ভিদ জন্মায়? সরলবর্গীয় উদ্ভিদ কিন্তু জন্মায়। যদি বলে ধান চাষের জন্য সবথেকে শ্রেষ্ঠ মৃত্তিকা কোনটা? এর আগেবারে তো এসেছিল তুলা চাষের জন্য সবথেকে ভালো মৃত্তিকা কোনটা? সেটা কালো মৃত্তিকা। যদি ধান চাষের জন্য বলে তাহলে সেটা কিন্তু পলল মৃত্তিকা বা অ্যালুভিয়াল সয়েল। আমি এখানে লিখছি অ্যালুভিয়াল সয়েল। চা চাষের জন্য বা কফি চাষের জন্য সবথেকে শ্রেষ্ঠ মৃত্তিকার নাম হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট সয়েল। এর মধ্যেই ডুরিকাস্ট লক্ষ্য করা যায়, ডুরিকাস্ট হচ্ছে আসলে একটা শক্ত লেয়ার, যেটা এই ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে লক্ষ্য করা যায়। সেই লাল রঙের শক্ত মৃত্তিকার যে স্তর সেটাকে ডুরিকাস্ট বলা হয়, যেটা B2 হরিজনে পাওয়া যায়। অত কিছু মনে রাখতে হবে না, জাস্ট মনে রাখতে হবে চা কফি চাষের জন্য সবথেকে উপযুক্ত মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে ধান চাষের জন্য অ্যালুভিয়াল সয়েল, চা চাষের জন্য ল্যাটেরাইট সয়েল, তুলা চাষের জন্য রেগুর মৃত্তিকা। ঠিক আছে, সরলবর্গীয় উদ্ভিদের জন্য পটজল মৃত্তিকা ভালো। এবার ভারতের মধ্যে কোন মৃত্তিকা সবথেকে বেশি? এটা হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশন পরীক্ষায় এসেছিল। তাহলে সবথেকে বেশি মৃত্তিকা পাওয়া যায় ভারতের মধ্যে হচ্ছে একটা অ্যালুভিয়াল সয়েল বা পলল মৃত্তিকা বা পলি মৃত্তিকা। আমি এখানে লিখছি অ্যালুভিয়াল সয়েল। তারপরে কালুয়া কালো মৃত্তিকা, তারপরে লালুয়া লাল মৃত্তিকা, তারপরে ল্যাটেরাইট মৃত্তিকা, তারপরে আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা, এবং তারপরে চলে যাবে হচ্ছে আমাদের মরু অঞ্চলের মরু মৃত্তিকা, এবং তারপরে চলে যাবে আমাদের পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। ঠিক আছে, তাহলে এই চারটা তো কমসে কম মনে রাখতে হবে। অ্যালুভিয়াল সয়েল, কালো মৃত্তিকা, লাল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, এই কয়টা কিন্তু মনে রাখতেই হবে। এগুলো হচ্ছে সিকোয়েন্স, সবথেকে বেশি অ্যালুভিয়াল 46% লক্ষ্য করা যায়, বাকি তারপরে কিন্তু কম লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবার আরেকটা মৃত্তিকা রয়েছে যেটা কাশ্মীর ভ্যালিতে পাওয়া যায়, সেটা হচ্ছে কারেওয়া মৃত্তিকা। তাহলে যদি বলে যে কেশর উৎপাদনের জন্য কোন মৃত্তিকা সবথেকে ভালো? কেশর, যেটা আমরা বিরিয়ানিতে দেই সেই মশলা, বা কেশর বা জাফরান,
জাফরান। জাফরান চাষের জন্য সবথেকে উপযুক্ত মৃত্তিকা কোনটা? সেটার নাম হচ্ছে কি? জাফরান চাষের জন্য যে মৃত্তিকা সেটার নাম হচ্ছে কারেওয়া মৃত্তিকা। কারেওয়া মৃত্তিকা এটা কোথায় অবস্থান করেছে? জম্মু এবং কাশ্মীরের মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবার পরের প্রশ্নে কি বলেছে? বলেছে দ্য লিস্ট পপুলার স্টেট অফ ইন্ডিয়া ইজ, সবথেকে কম জনসংখ্যা কোথায় লক্ষ্য করা যায়? জনঘনত্ব বলেনি কিন্তু, সবথেকে কম জনসংখ্যা লক্ষ্য করা যায় সিকিম রাজ্যের মধ্যে। আমরা অলরেডি জনসংখ্যা সম্পর্কে আমরা সব কিছুই এর আগের ভিডিওতে জেনেছিলাম, তবে এই জনসংখ্যা সম্পর্কে যে তথ্যগুলো সেটা আমি জাস্ট এমনি বলছি, লিখছি না, কারণ আমরা অলরেডি ডিসকাস করেছি। তাহলে জনসংখ্যার দিক থেকে কম যদি বলে তাহলে সিকিম, যদি জনঘনত্বের দিক থেকে কম বলা হয়, ঘনত্বের দিক থেকে কম অরুণাচল প্রদেশ। জনসংখ্যা সবথেকে কম কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লক্ষদ্বীপ, জনঘনত্ব সবথেকে কম কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সবথেকে সবথেকে বেশি উত্তরপ্রদেশ, জনসংখ্যা সবথেকে কম সিকিম, জনঘনত্ব সবথেকে বেশি বিহারে, জনঘনত্ব সবথেকে কম অরুণাচল প্রদেশে। ঠিক আছে, এসসি পপুলেশন সবথেকে বেশি উত্তরপ্রদেশে, এসটি পপুলেশন সবথেকে বেশি লক্ষ্য করা যায় মধ্যপ্রদেশে। তাহলে এই অনেক প্রশ্নই কিন্তু আমরা আগে আলোচনা করেছি। তাহলে আজকে 2013 সালের প্রশ্ন শেষ, নেক্সট ক্লাসে আমরা 2009 সালের প্রশ্ন আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।